নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পটি। তাহলে প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তবে তার সাহিত্য রচনার জন্য তিনি সাহিত্যে মানিক নামেই পরিচিত। তার প্রথম গল্প অতসী মামি এবং তার প্রথম উপন্যাস 21 বছর বয়সে দিবারাত্রির কাব্য, আর তার প্রথম প্রকাশিত উপন্যাস জননী। এছাড়াও তিনি লিখেছেন মিহি ও মোটা, সরীসৃপ, বউ, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, পরিস্থিতি, ছোট বড়, মাটির মাসুল, ছোট বকুলপুরের যাত্রী, অনেক অজস্র গল্প এবং উপন্যাস। তার বিখ্যাত দুটি উপন্যাস হল পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। আমাদের আলোচ্য নদীর বিদ্রোহ গল্পটি তার সরীসৃপ গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। তাহলে মূল পাঠ শুরু করা যাক। দেখো, এই গল্পটা হচ্ছে যন্ত্র সভ্যতা এবং মানব সভ্যতার সঙ্গে যে সংঘাত সেই নিয়ে। এই গল্পে একজন প্রকৃতিপ্রেমী, প্রকৃতির অমূল্য সম্পদ নদী, এই নদীপ্রেমী এক মানুষের কথা রয়েছে। আর গল্পের নাম নদীর বিদ্রোহ কেন, সেটা আমরা গল্পের শেষে গিয়েই জানতে পারবো। গল্পের মূল চরিত্র নদের চাঁদ নামে একজন স্টেশন মাস্টার। তার বয়স 30 বছর। তাকে নিয়েই আমাদের গল্পটা শুরু এবং সমগ্র গল্পে প্রধান চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ। দেখো, বলছেন 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। মানে সে একটা ট্রেনকে পাস করে দিয়ে বলছে, আমি চললাম। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। মেঘাচ্ছন্ন কেন? কারণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় গল্পটা লেখা, মুষলধারে অবিরাম বৃষ্টি। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না, কি বলো? নতুন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আগে না। অর্থাৎ নতুন যে সহকারী, সে জলময় পৃথিবী, অর্থাৎ তার চারিদিকের জলময় পরিস্থিতির অবস্থা দেখে চারিদিকে জলে জমে গেছে, সেই পরিস্থিতি দেখে বলছেন, আগে না, আর হবে না বৃষ্টি। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। তাহলে নদের চাঁদ ট্রেনের স্টেশনের লাইনের পাশ থেকে হাঁটতে লাগলো কি একটা ব্রিজের দিকে। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। মানে 5 দিন অবিরাম মুষলধারা বৃষ্টি হয়েছে। যেদিনকে গল্পটা লিখছেন, যেদিনকের ঘটনা, সেই দিন বিকেলে বৃষ্টিটা কিছুটা থেমেছিল। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। অর্থাৎ 5 দিন নদের চাঁদ যেন নদীকে দেখেনি, তাই জন্য সে ছেলে মানুষের মতো, অর্থাৎ বাচ্চাদের মতো আনন্দ বোধ করতে লাগলো। বাচ্চারা যেমন কোনো একটা কিছু দেখার জন্য যে আমোদ কাজ করে, বাচ্চাদের মনে যে আনন্দ কাজ করে, নদের চাঁদের মনেও সেটা হচ্ছে। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক। অর্থাৎ আকাশে যেমন মেঘ করেছে, এরপরেই বৃষ্টি শুরু হয়ে যাবে, তা হোক গিয়ে। ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। নদের চাঁদ বৃষ্টির ওই কিছু মুহূর্তের মধ্যেই, বৃষ্টি যখন থেমেছে সেই সময় সে ব্রিজের কাছে চলে গেছে। কেন? সে নদীকে দেখার জন্য গেছে। সেই ট্রেনটাকে পাস করিয়ে দিয়ে সে নদীকে দেখার জন্যই কিন্তু গেছে, ব্রিজের ওপর দিয়ে হেঁটে। তো নদের চাঁদ কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচতে পারবে না।
5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কী অপরূপ রূপ দিয়েছে। নদের চাঁদ ভাবছে, এই 5 দিন অবিরাম বৃষ্টি হয়েছে, এতে নদী কি সুন্দরী না রূপ পেয়েছে। এসব ভাবতে ভাবতে সে হেঁটে যাচ্ছে। 2 দিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। চারিদিকে সে যে পথে হেঁটে যাচ্ছে সেই পথের চারিদিকে জলে ডুবে আছে চারিদিক। তো এইসব দেখে সে হাঁটতে হাঁটতে নদীর কী রূপ সে দেখবে, নদীর কেমন রূপ সে দেখবে, সেটাই সে ভাবতে ভাবতে ওই বর্ষণ পুষ্ট অর্থাৎ নদীতে যে বৃষ্টির জলে পুষ্ট নদীটি দেখার জন্য সে হেঁটে যেতে লাগলো। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। দেখো, আমাদের কাছেও একটু অস্বাভাবিক লাগছে, তাই না, যে একটা নদীকে কেউ এত ভালোবাসতে পারে। যাই হোক, কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। সে ছোট হোক আর বড়ই হোক, ছোট স্টেশন হোক আর বড় স্টেশনে হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। তার ঘাড়ে তো অনেক দায়িত্ব। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। সারাদিন সেই বিভিন্ন ট্রেনগুলো, প্যাসেঞ্জার বলো, মালগাড়ি বলো আর মেল ট্রেনই বলো, সারাদিন কিভাবে যাবে, ওই স্টেশনের সামনে দিয়ে কিভাবে যাবে, সেই সিগন্যালগুলো ঠিক করার দায়িত্ব সেই স্টেশন মাস্টারেরই। এই নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? নদীর জন্য এরকম পাগলামি করা কি একটা স্টেশন মাস্টারের সাজে? লেখক আমাদের কাছে প্রশ্ন করছেন। নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে সে যেন আনন্দ উপভোগ করে। নদীর প্রতি তার এই ছেলে মানুষের মতো পাগলামিতেই সে যেন একটু আনন্দ বোধ করে, আমোদ বোধ করে। নদের চাঁদ নদীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আচ্ছা, কেন ভালোবাসে সেটা দেখো, লেখা আছে এরপর। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। আচ্ছা, কেন সে নদীকে ভালোবাসে, এটা একটা জবাব নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। অর্থাৎ নদীর ধারে তার জন্ম, নদীর ধারে সে বড় হয়েছে, চিরকাল সে নদীকেই ভালোবাসছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, মানে সে যেখানে বড় হয়েছে সেখানকার নদীটা এই এখন যেখানে কাজ করে সেখানকার মতো এত বড় নয়। কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব করে কে? বলছে নদের চাঁদ যখন ছোট ছিল, মানে যেখানে বড় হয়ে উঠেছে, সেইখানে যেখানে তার শৈশব, কৈশোর, যৌবন, প্রথম যৌবন অতিক্রম হয়েছে, সেখানে কে বা বড় ছোট হিসেব করে? দেশের সেই ক্ষীণ স্রোতা, ক্ষীণ স্রোতা মানে অল্প স্রোত বিশিষ্ট নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। তার অর্থাৎ দেশের অল্প স্রোতযুক্ত নদীটা একটা আত্মীয়র মতো, অর্থাৎ আত্মীয়কে যেমন মানুষ আমোদ করে, সমাদর করে, যেমন ভালোবেসে রাখে বা ভালোবাসার যত্ন দেয়, সেবা করে, নদের চাঁদও নদীকে ঠিক সেরকমটাই ভালোবাসত, সেরকমটাই সেবা করত। দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। অর্থাৎ ক্ষীণস্রোতা অর্থাৎ কি, মানে অল্প স্রোত বিশিষ্ট নদীটিকে নদের চাঁদ দুর্বল আত্মীয়ার মতো, আত্মীয়দের যেমন মানুষ আমোদ প্রমোদ করে রাখে, নদের চাঁদও ঠিক সেই মমতাটাই দিয়েছিল সেই নদীকে, তার দেশের নদীটিকে তার মমতা পাইয়াছিল। সেটা বুঝতেই পারলে। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। নদের চাঁদ যখন বড় হয়েছিল তখন দেখেছিল এক বছর অনাবৃষ্টিতে নদীর ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ নদীটি প্রায় শুকিয়ে যাচ্ছে। এটা দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল।
দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মা মরিয়া যাইবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, কোনো গভীর কঠিন রোগে যদি কোনো আত্মীয় মারা গেলে মানুষ যেমনভাবে কাঁদে, ঠিক তেমনভাবে নদের যেন কেঁদেছিল। কেন? তার দেশের নদীটি শুকিয়ে মরে বেড়াচ্ছিল, মৃতপ্রায় হয়ে গিয়েছিল প্রায়। তাই এবার দেখো, নদের তো ব্রিজের দিকে হেঁটে আস্তে আস্তে এইসব কিছু ভাবছিল। সে কেন নদীকে ভালোবাসে, সে তো একটা স্টেশন মাস্টার, তবু সে নদীকে এত ভালোবাসে কেন, এইসব। এবার দেখো, ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের স্তম্ভিত হইয়া গেল। নদের তো এতক্ষণ ধরে একটা ক্ষীণ স্রোতা, অল্প স্রোত বিশিষ্ট তার দেশের নদীটির কথা ভাবছিল। এবার এই নদীটিকে দেখে নদের স্তম্ভিত হয়ে গেল, অর্থাৎ দাঁড়িয়ে গেল, হতবাক হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। অর্থাৎ 5 দিন আগেও বর্ষার জলে পুষ্ট নদীটি, মানে নদের স্টেশনের কাছে যে নদীটি, কাদের জায়গার ওখানে যে নদীটি, সে দেখেছিল যে চঞ্চল নদী, স্রোত রয়েছে, আনন্দ রয়েছে, নদীটি আনন্দে কলকল্লোল ধ্বনিতে বয়ে যাচ্ছে। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। ওই নদীর কাদা গোলা পঙ্কিল জল, অর্থাৎ কাদা কাদা জল যেন ফুলে ফেপে উঠছে, গর্জন করছে। ফেনোচ্ছ্বাস, অর্থাৎ প্রচুর জোরে স্রোত বইছে নদীর, তাই জন্য ফেনা সৃষ্টি হচ্ছে। এত উঁচু জল। এতক্ষণ নদের একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরে চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। অর্থাৎ নদীর 4 বছরে চেনা এই নদী, সে যেন দেখে অবাক হয়ে গেল যে এই নদীর রূপ এরকম হতে পারে, এত ভয়ানক হতে পারে নদী। ব্রিজের মাঝামাঝি ইট সুরকিয়া সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। ব্রিজের মাঝামাঝি, অর্থাৎ ব্রিজের মাঝে সে ইট সুরকি দিয়ে তৈরি এই যে পাথরের ধারকস্তম্ভ, অর্থাৎ এই যে ব্রিজ, নদীর ওপরে যে ব্রিজ, সেই যে ধারকস্তম্ভগুলো হয়, সেখানে গিয়েও বসতো। আজও সে সেইখানে গিয়ে বসিল, আজও সে সেখানে গিয়ে বসলো। নদীর স্রোত ব্রিজের এই ধারে, এই দিকে ধারকস্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। অর্থাৎ নদীকে বাধা দেওয়ার জন্য, নদীকে বাঁধার জন্য যে ব্রিজ তৈরি হয়েছে, পারাপারের জন্য যে ব্রিজ তৈরি হয়েছে, আর ব্রিজটা যে দাঁড়িয়ে আছে নদীর ওপরে, যে ধারক স্তম্ভগুলোর ওপরে, যে ওই স্তম্ভগুলোর ওপরে, তার চারিদিকে নদীর ঢেউগুলো আছড়ে আছড়ে এসে আঘাত করছে, আর চারিদিকে ফেনিল আবরণ সৃষ্টি করছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছে করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। তাই দেখো, একটা ব্রিজের কাছাকাছি জল চলে এসছে, এত বৃষ্টি হয়েছে আর এত নদীটি জলে পরিপূর্ণ হয়েছে। নদের ভারী আমোদ বোধ করিতে লাগিল, নদের আনন্দ হচ্ছিল। পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। পকেটে তার একটা চিঠি ছিল, সেই চিঠিটা সে বার করে সে ওই স্রোতে ছুঁড়ে দিল। সেটি উড়ে চলে গেল, ছুঁড়ে দিল। চোখের পলকে কোথায় সে যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা, চোখের পলকে সেই চিঠিটা কোথায় অদৃশ্য হয়ে গেল। চিঠিটা কি, সেটা আমরা একটু পরে জানতে পারবো। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। নদের মনে যে আনন্দ, যে উচ্ছ্বাস কাজ করছিল, তার জন্য নদের যেন মনে হচ্ছে জলপ্রবাহটা যেন জীবন্ত হয়ে উঠেছে।
তার সঙ্গে খেলার যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। অর্থাৎ ধর আমি একটা কিছু ছুঁড়লাম, তোমরা সেটা ধরে লুকিয়ে দিলে, ঠিক ওরমভাবে নদের চাঁদ যেন চিঠিটা ছুঁড়ল আর নদী যেন সেটা নিজের কাছে লুকিয়ে নিল। এরকম মানে হারিয়ে গেল, এত জলস্রোত আর এত বাতাস ওখানে। 2 দিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। নদের চাঁদের পকেটে যে চিঠিটি ছিল সেটা তার বউকে লেখা, প্রাণপণে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি। চিঠি পকেটেই ছিল। একটা মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। সে ভাবল এই চিঠিটা দিয়ে খেলি। ওই যে কি এমন করে খেলল, একখানা পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। এটাই ছিল নদের চাঁদের নদীর সঙ্গে আমোদ এক প্রকার। এরপর দেখো, তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারায় বর্ষণ, অর্থাৎ তারপরেই মুষলধারে বৃষ্টি নামল। মুষলধারে বৃষ্টি ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। অর্থাৎ ঘণ্টা 3 বৃষ্টি বন্ধর পর মেঘ যেন আরও আকাশ ভাঙা বৃষ্টিতে মেঘ নেমে এসছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদের চাঁদ বসে বসে ভিজছে, উঠল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, অর্থাৎ নদীতে যে জল ঢুকছে, যে নদীর একটা প্রচুর বৃষ্টি হলে নদী থেকে একটা গো গো মতো একটা অদ্ভুত রকম শব্দ বেরোয়। নদীর জলের মধ্যে বৃষ্টির ওই বড় বড় ফোঁটা জোরে জোরে এসে পড়ছে, একটা অদ্ভুত শব্দ হয় নদীর কাছে। যাই হোক, নদীতে জল বাজছে, জলের গর্জন আর তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। একটু আগে নদীকে দেখার জন্য আর নদীকে দেখে নদের চাঁদের যে আমোদ, যে আনন্দ, যে ছেলে মানুষই বোধ হচ্ছিল, এবার নদের চাঁদের এই আওয়াজে, এই শব্দে সে যেন সঙ্গত ফিরল। তার এই ছেলে মানুষটা মিলিয়ে গেল। কেন? তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। সে ওখানে যেন পাষাণ হয়ে পড়ে আছে, পাষাণ হয়ে বসে আছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। অর্থাৎ বিকেল 4:45 ট্রেন নদের চাঁদ পার করে নদী দেখতে এসছিল। এখন তো তাহলে সন্ধে হয়ে গেছে, দিনের আলো অর্থাৎ সূর্য অস্ত চলে গেছে, রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তখন বৃষ্টি কিছুটা থেমেছিল, আবার প্রবল বেগে বৃষ্টি আসছে। ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। অর্থাৎ নদের চাঁদের ঘুম ভাঙার মতো সে একটা ঘোর যেন কাটিয়ে উঠল যখন ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলে গেল। তখন নদের চাঁদ দিশাহারা অবস্থায় অতি কষ্টে উঠে দাঁড়ালো। এবার দেখে একটু আগে যার আনন্দ হচ্ছিল, এখন নদের চাঁদের বড় ভয় করিতে লাগিল। দেখো লেখা আছে, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। তার মনে হচ্ছে এই নদীর এই ভয়ঙ্কর রূপের সামনে আমার একা একা বসে থাকা এই ব্রিজের ওপরে এত ভয়ানক জায়গায় উচিত হয়নি। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নেই। বলছে নদীকে আমরা যতই বাদ দিই না কেন, ইট চুন সুরকি সিমেন্ট পাথর লোহা লক্কর দিয়ে, যে নদী এমন খেপে উঠে এত জলোচ্ছ্বাস তৈরি করছে, সে নদীকে আমরা কখনো বাঁধতে পারবো না।
আজ না হোক কাল 10 বছর, 20 বছর, 100 বছর, 1000 বছর নদী এরমভাবেই জলোচ্ছ্বাস দিয়ে, ধাক্কা দিয়ে দিয়ে আমাদের তৈরি করা যন্ত্র সভ্যতাকে ভেঙে দেবেই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। এবার নদের চাঁদ খুব সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে আসছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, অর্থাৎ নদী এমন কেন তর্জন গর্জন করছে, নদীতে এত জলরাশি এসে এত ধাক্কা দিচ্ছে ধারকস্তম্ভে, নদী এত বিদ্রোহ করছে কেন, এটার কারণ নদের চাঁদ বুঝতে পারল। কি কারণ? দেখো লেখা, বীজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? অর্থাৎ নদের চাঁদ মানুষের তৈরি করা এই যে ব্রিজ, প্রকৃতির তো দান নয় নদীকে বাঁধা, এটা আমাদেরই তৈরি। তো এটা কি নদী কোনোদিন চুরমার করে স্বাভাবিক গতিতে বয়ে যেতে পারবে? আমরা তো তার গতি রোধ করার জন্য তার ওপরে ব্রিজগুলো তৈরি করি, কিন্তু পারিবে কি? নদের চাঁদ প্রশ্ন রাখছে। পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে? আজ যে বীজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই বীজ আর বাঁধ গড়িয়া তুলিবে। আজ যদি একটা কিছু ভেঙে পড়ে, নদীর ওপর অনেক সেতু রয়েছে যেগুলো এরকম ভেঙে পড়ে, তারপর সেগুলোকে আরও মজবুত করে তৈরি করা হয়। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণ স্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। অর্থাৎ এই বড়, এই গভীর, এত জলে জলময় নদীটি, এত গভীর জলের নদীটা তার দেশে সেই ছোট নদী হয়ে যেতে আর কতদিনই বা লাগবে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কারণ এই নতুন ব্রিজের জন্যই সে ওই স্টেশনটা চালু হয়েছে, ভালো মতো চলছে, ওই স্টেশনে এত ট্রেন যাচ্ছে, মালগাড়ি, মেল, প্যাসেঞ্জার, এই সমস্ত কিছুই তো যাচ্ছে এই ব্রিজটা হয়েছিল বলে। তাই নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করলেও আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। নদের চাঁদ ভাবছে, এই ব্রিজের কি কোনো দরকার ছিল? আচ্ছা, ওই ব্রিজের কেন দরকার ছিল? মানব সভ্যতার উন্নয়নের জন্য, উন্নতির পথে কিছুটা এগিয়ে যাওয়ার জন্যই তো ব্রিজের দরকার। তাই লেখক বলছেন বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্য, আচ্ছা ব্রিজের কেন দরকার ছিল, এই প্রশ্নটার জবাব দিবার জন্য পিছন হইতে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট্ট ছোট স্টেশনটির দিকে। অর্থাৎ নদের চাঁদ যে এই সব ভাবতে ভাবতে আসছিল, পেছন থেকে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিষে দিয়ে চলে গেল। নদের চাঁদের মৃত্যু হলো। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে, ওই ব্রিজ দিয়ে বাঁধ দেওয়া বন্দি নদীকে যে ভালোবেসেছে, সেখানেই নদের চাঁদের মৃত্যু হলো। অর্থাৎ যন্ত্র সভ্যতা, আধুনিক সভ্যতা নদের চাঁদকে বুঝিয়ে দিল যে যন্ত্র সভ্যতার উন্নয়ন কতটা জরুরি। প্রকৃতিকে ধূলিসাৎ করে, প্রকৃতিকে মেরে ফেলে যন্ত্র সভ্যতার উন্নয়ন জরুরি। তার প্রমাণ তো আমরা আমাদের আশেপাশে অনেকেই পাচ্ছি, তাই না? আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।